অ্যান্টার্কটিকা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের নাগালের বাইরে এবং একটি বিশাল রহস্য ছিল, সেটা হোক ব্লাড ওয়াটারফল, রহস্যময় প্রাণী, ভূগর্ভস্থ হ্রদ বা বরফের নিচে চাপা পড়া শহর। আন্টার্কটিকা সম্পর্কে এমন অনেক পৌরাণিক কাহিনী এবং রহস্য রয়েছে যার আজও কোনো কিনারা খুঁজে পাওয়া যায়নি। অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো মানুষ বসবাস করে না, কারণ এখানে তাপমাত্রা -90°C পর্যন্ত নেমে যায়। এর পাশাপাশি এখানে ঘন্টায় 300 কিলোমিটার বেগে বরফের ঝড়ও আসে। একইভাবে অ্যান্টার্কটিকা বিশ্বের সবচেয়ে শুষ্ক মহাদেশ, এত শুষ্ক যে জেনে হয়তো আপনি অবাক হবেন। এটিকে মরুভূমিও বলা হয় না, কারণ এখানে বছরে মাত্র 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এত কিছুর পরও গত কয়েকশো বছর ধরে অনেক দেশ অ্যান্টার্কটিকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে। অ্যান্টার্কটিকার এই মানচিত্রটি দেখুন। এই অংশটি ফ্রান্স দাবি করে, এই অংশটি নরওয়ে দাবি করে, অস্ট্রেলিয়া এই পুরো ডান দিকটি দাবি করে। একইভাবে ব্রিটেন, চিলি, আর্জেন্টিনা এবং নিউজিল্যান্ডও অ্যান্টার্কটিকার কিছু অংশ দাবি করে। কিন্তু এর পেছনের কারণ কি? বরফের এই স্তরের নিচে এমন কি আছে যে বিশ্বের পরাশক্তিগুলো এর নিয়ন্ত্রণ নিতে চায়? আজ আমরা অ্যান্টার্কটিকার কিছু রহস্য সমাধান করতে চলেছি এবং একইভাবে আমরা এটাও খুঁজে বের করব যে অ্যান্টার্কটিকা আসলে কে আবিষ্কার করেছিল, এবং আমরা দেখব এই বরফের নিচে কি লুকিয়ে আছে যা বিশ্বের পরাশক্তিগুলো জানে, আর সেই কারণেই তারা অ্যান্টার্কটিকার নিয়ন্ত্রণ নিতে চায়। বন্ধুরা, অ্যান্টার্কটিকা কে আবিষ্কার করেছেন এটা নির্ভর করে আপনি কাকে জিজ্ঞেস করছেন। ব্রিটিশরা বলে যে অ্যান্টার্কটিকা তারা আবিষ্কার করেছেন, অন্যদিকে রাশিয়ানরা বলে যে তারাই প্রথম এখানে পা রেখেছিল। কিন্তু অ্যান্টার্কটিকার উল্লেখ হাজার হাজার বছর আগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল করেছিলেন, যখন তিনি বলেছিলেন যে পৃথিবী গোলাকার এবং উত্তর ও দক্ষিণ মেরু একে অপরের আয়না প্রতিবিম্ব। 2021 সালে রয়্যাল সোসাইটি অফ নিউজিল্যান্ডের একটি গবেষণায় প্রকাশিত হয়, যেখানে বলা হয় যে সম্ভবত পলিনেশিয়ান দ্বীপপুঞ্জের মাউরি জনগোষ্ঠী প্রথম 7ম শতাব্দীতে অ্যান্টার্কটিকার জলে পৌঁছেছিল, কারণ তাদের পুরনো গল্পে পৃথিবীর দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি বরফের মহাদেশের উল্লেখ পাওয়া যায়। যাই হোক, নথিভুক্ত ইতিহাসে ব্রিটিশ অফিসার জেমস কুক ছিলেন প্রথম ইউরোপীয় যিনি অ্যান্টার্কটিক সার্কেল অতিক্রম করে অ্যান্টার্কটিকার কাছাকাছি পৌঁছেছিলেন। কিন্তু তিনি অ্যান্টার্কটিকা থেকে 130 কিলোমিটার দূরে থাকতেই তার জাহাজ ঘুরিয়ে নেন, কারণ তিনি অ্যান্টার্কটিকা দেখতে পাননি। তবে জলে ভাসমান হিমশৈল অবশ্যই দেখতে পেয়েছিলেন, এবং সমুদ্রের পরিস্থিতি এমন ছিল যে জাহাজ নিয়ে সামনে যাওয়া খুব বিপজ্জনক ছিল। তাই জেমস কুক বলেছিলেন যে এই দক্ষিণী মহাদেশে পৌঁছানো এত বিপজ্জনক যে সম্ভবত কোনো মানুষই এখানে পৌঁছাতে পারবে না। ক্যাপ্টেন কুকের পর আরো অনেক মানুষ অ্যান্টার্কটিকা আবিষ্কারের চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সফল হননি। এরপর 1900 শতাব্দীর শুরু থেকেই অর্থনৈতিক আধিপত্যের জন্য দেশগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। বিশ্ব তখন একটি নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগোচ্ছিল। নতুন সম্পদ এবং বাণিজ্যিক পথ আবিষ্কৃত হচ্ছিল, শিল্প কারখানা স্থাপিত হচ্ছিল। প্রত্যেক দেশ আগামী নতুন শতাব্দীর পরাশক্তি হতে চেয়েছিল, এবং এই কারণেই অনুসন্ধান শীর্ষে ছিল। এভাবেই 1819 সালে রাশিয়ান সাম্রাজ্য রাশিয়ান অভিযাত্রী ফেবিয়ান বন বেলিংহাউসেনকে এই দায়িত্ব দেন যে তিনি পুরো পৃথিবী ঘুরে বেড়াবেন এবং নতুন দেশ এবং মহাদেশ আবিষ্কার করবেন। 1820 সালে ফেবিয়ান ক্যাপ্টেন কুকের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করেন এবং সাউদার্ন ওশনে পৌঁছে, যদিও তিনি অ্যান্টার্কটিকার মাটিতে পা রাখেননি, তবে তাকে আধুনিক ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে গণ্য করা হয় যিনি অ্যান্টার্কটিকা দেখেছিলেন। এরপর 1900 থেকে 1920 মধ্যে অনেক অভিযাত্রী অ্যান্টার্কটিকার দিকে রওনা দেন। ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট 1911 সালে তার দল নিয়ে অ্যান্টার্কটিকায় অবতরণ করেন এবং প্রায় 400 মাইল পথ অতিক্রম করেন। কিন্তু খারাপ আবহাওয়া এবং ক্ষুধার কারণে তারা ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু ফেরার এই সফর অত্যন্ত ভয়ঙ্কর প্রমাণিত হয়। স্কট এবং তার দল তীব্র ঠান্ডা ও বরফের ঝড়ের মধ্যে আটকে পড়েন এবং তাদের সবার মৃত্যু হয়। এরপর প্রথম বিশ্বযুদ্ধের পর অনেক দেশ তাদের দল পাঠায় এবং এই মহাদেশকে দাবি করার চেষ্টা করে। 1939 সালে হিটলারের নির্দেশে জার্মান বিমান বাহিনী এখানে নিচ্ছি পতাকা ফেলেছিলেন, যাতে এই অঞ্চলটি নিচ্ছি জার্মানির নিয়ন্ত্রণে দেখানো যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক দেশ এখানে তাদের গবেষণা কেন্দ্র স্থাপন করে এবং এখান থেকেই অ্যান্টার্কটিকা সম্পর্কে রহস্যময় আবিষ্কার শুরু হয়। প্রথম এবং সবচেয়ে বড় রহস্যময় আবিষ্কার হলো যে একসময় অ্যান্টার্কটিকায় বরফ ছিল না, বরং ঘন জঙ্গল ছিল। ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের বিজ্ঞানীদের মতে তারা এখানে জীবাশ্মীভূত কাঠ পেয়েছিলেন, যা থেকে প্রমাণিত হয় যে প্রায় 90 মিলিয়ন বছর আগে অ্যান্টার্কটিকা একটি উষ্ণ মহাদেশ ছিল যেখানে ঘন জঙ্গল ছিল। এছাড়াও তারা এখানে কিছু এমন পোকামাকড়ের জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন যা শুধুমাত্র উষ্ণ অঞ্চলে পাওয়া যায়। অ্যান্টার্কটিকা সম্পর্কে দ্বিতীয় বড় এবং রহস্যময় আবিষ্কারটি ছিল যে
এই 3 কিলোমিটার পুরো বরফের নিচে 400টি হ্রদ রয়েছে যাদের নিজস্ব ইকোসিস্টেম রয়েছে, যেখানে এমন কিছু সামুদ্রিক প্রাণী রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, যেমন এই বিশাল মাকড়সা এবং স্বচ্ছ জেলিফিশ। এই বরফের নিচে এক ভিন্ন জগৎ রয়েছে। একইভাবে অ্যান্টার্কটিকার আরেকটি জিনিস যা অনেক অভিযাত্রীকে বহু বছর ধরে হতবাক করে রেখেছে তা হলো এই রক্তবর্ণ ঝর্ণাগুলো। ম্যাকমার্ডো উপত্যকায় এই জলপাতগুলো দেখতে এমন যেন বরফ থেকে রক্ত বের হচ্ছে। তবে সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই জলপ্রপাতের লাল রং হওয়ার কারণ হলো এটি একটি খুব লবণাক্ত হ্রদ থেকে জল পায়, যার উপর এখন কয়েকশো ফুট বরফ জমেছে এবং সেই হ্রদটি বায়ুমণ্ডল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই জলে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে এবং তাই যখন এই জল ঝর্ণায় আসে তখন অক্সিজেন এবং সূর্যের আলোর কারণে জলে থাকা আয়রন অক্সিডাইজ হয় আর তার রং একেবারে মরিচার মতো হয়ে যায়। অ্যান্টার্কটিকা সম্পর্কে তৃতীয় বৃহত্তম রহস্য এবং ষড়যন্ত্র হলো এই বরফের নিচে একটি প্রাচীন সভ্যতা রয়েছে। অনেকেই দাবি করেছেন যে এখানে এলিয়েন স্পেসশিপও দেখা গেছে। 2016 সালে গুগল আর্থে অ্যান্টার্কটিকায় অনেক অস্বাভাবিক কার্যকলাপ রেকর্ড করা হয়েছে। ষড়যন্ত্র তত্ত্ববিদরা যেখানে এগুলোকে এলিয়েন ইউএফও বলে থাকেন, সেখানেই অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এগুলো আমেরিকা ও অন্যান্য দেশের গোপন বিমান অভিযান যা তারা অ্যান্টার্কটিকায় করেছে এবং এখানেই আসে অ্যান্টার্কটিকার সেই গোপন রাজনৈতিক ফ্রন্ট যা সম্পর্কে খুব কম লোকই সচেতন। যেখানে বাকি বিশ্ব অন্যান্য ভূ রাজনৈতিক সমস্যায় জড়িয়ে আছে, সেখানে আমেরিকা, চীন এবং সোভিয়েত ইউনিয়ন অগ্রাসীভাবে অ্যান্টার্কটিকায় অভিযান পাঠাচ্ছে। আসলে চীন সেখানে তাদের একাধিক গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। অ্যান্টার্কটিক চুক্তি অনুযায়ী যে কোনো দেশ অ্যান্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণা করতে পারে, তবে তাদের এই গবেষণার ফলাফল সকল দেশের সাথে শেয়ার করতে হবে। 1992 সালে ইউএস জিওলজিক্যাল ডিপার্টমেন্টের এক জরিপে জানা যায় যে অ্যান্টার্কটিকায় 500 বিলিয়ন ব্যারেল প্রাকৃতিক গ্যাস এবং তেলের মজুত রয়েছে। তবে চীন এবং অন্যান্য এই দেশগুলো তেল এবং গ্যাসের জন্য অ্যান্টার্কটিকায় আগ্রহী নয়, বরং সম্প্রতি অ্যান্টার্কটিকায় নিউডিমিয়াম, প্রেসিওডিমিয়াম, টার্বিমাম এবং ডিসপ্রোসিয়ামের মতো বিশাল 8 খনিজের বিশাল মজুত আবিষ্কৃত হয়েছে। এই খনিজগুলো সমস্ত ইলেকট্রিক ডিভাইসে ব্যবহৃত হয় এবং যেহেতু বিশ্বের মনোযোগ এখন তেল এবং গ্যাস থেকে সরে ইলেকট্রনিক ডিভাইসকে শক্তি প্রদানকারী উৎসের দিকে যাচ্ছে, তাই এই খনিজগুলোর চাহিদা তেল এবং গ্যাসের চেয়েও বেশি। ইলেকট্রনিক কার, আয়রন ব্যাটারির এখনই ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার এই প্রতিদ্বন্দ্বিতায় এই পরাশক্তিগুলোকে অ্যান্টার্কটিকার বরফ এবং ঝড়ের মধ্যে নিয়ে এসেছে। অ্যান্টার্কটিকার শেষ রহস্যময় আবিষ্কার হলো এই দক্ষিণ মহাসাগর। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সমুদ্রগুলোর মধ্যে দক্ষিণ মহাসাগরের নাম আসে। আমাদের পৃথিবীর জলবায়ু এবং জল সরবরাহ এই দক্ষিণ মহাসাগরই নিয়ন্ত্রণ করে, কারণ এই আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের সাথেও মিলিত হয়। বিজ্ঞানীদের মতে বিশ্বের 15% কার্বন নিঃসরণ দক্ষিণ মহাসাগর শোষণ করে এবং গ্লোবাল ওয়ার্মিং এর সাথে সাথে এই মহাসাগরের গুরুত্ব বাড়ছে, কারণ এখানে জমে থাকা বরফ গলছে এবং বরফ গলার কারণে অনেক গুপ্তধন বেরিয়ে আসছে যে সমুদ্রগুলোতে একসময় মানুষ যাওয়ার কথাও ভাবতে পারতো না। খুব শীঘ্রই সেগুলো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হতে চলেছে। অ্যান্টার্কটিকাতে এখনো অনেক গবেষণা চলছে এবং কে জানে ভবিষ্যতে অ্যান্টার্কটিকা সম্পর্কে আরো কি রহস্যময় জিনিস আবিষ্কৃত হবে।